ডিএনসিসি হাসপাতালের 2 করোনা রোগীর ভারতীয় ধরন কিনা তা নিশ্চিত নয়, হয়নি জিনোম সিকোয়েন্স। তবলিগ জামাতে দ্বন্দ্বের সুযোগে ভাটারার মইনুল মাদ্রাসা দখল করেছে হেফাজত, নেতৃত্বে মামুনুল কাশেমি। এবারের বর্ষাতেও জলাবদ্ধতায় নাকাল হবে রাজধানীবাসী, এখনই সমাধান সম্ভব নয় বলছে 2 নগর কর্তৃপক্ষ। এবছর করোনা মহামারী আরও ভয়াবহ হতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, একদিনে 12,500 মৃত্যু। গাজার পর এবার পশ্চিম তীরেও হামলা চালালো ইসরায়েল, আরও 11 জন ফিলিস্তিনের মৃত্যু, আহত কয়েকশো। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চয় মজুদ্দমা। শুনছেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভারত ফেরত 2 রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে নিশ্চিত হতে জিনোম সিকোয়েন্স করা হবে। ওই 2 রোগীকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো বিশ্ব যখন করোনায় তটস্থ, তখন নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যায় ভারতে। সে দেশে গত 1 সপ্তাহে নতুন ভ্যারিয়েন্টে মারা গেছেন 28,000-এর বেশি। এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে অন্তত 44 দেশে। বাংলাদেশে যেন এই ভ্যারিয়েন্ট না ছড়ায়, সেজন্য ভারতের সাথে 26 এপ্রিল থেকে 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয় সীমান্ত। তারপরও গত 8 মে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য বিভাগ। মোট 6 জনের মধ্যে 2 জনের পুরোপুরি এবং 4 জনের শরীরে আংশিক ভ্যারিয়েন্ট পাওয়া যায়। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন ভারত ফেরত 2 জন। হাসপাতালের পরিচালকের কাছে প্রশ্ন ছিল তারা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা। আমাদের এখানে পাওয়া যায় নাই সেটি বলা যাবে না, যেহেতু আপনি প্রশ্ন করে ফেলেছেন। আমরা ইন্ডিয়া ফেরত 2 জন রোগীকে পেয়েছি, তার জিন সিকোয়েন্সিং আমরা করছি এবং তাকে আমরা বিশেষ ব্যবস্থাধীনে আমরা তার ট্রিটমেন্টটা চালাচ্ছি। আপনারা জানেন যে গতকাল একটি সিদ্ধান্ত হয়েছে, এই ধরনের পেশেন্ট যারা আসবে তাদেরকে আমাদের চেস্ট হসপিটাল যেটা আছে সেখানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা হয়তো কালকে তাদের ট্রান্সফার করব। ভারতীয় ভ্যারিয়েন্ট যেন বড় আকারে না ছড়িয়ে পড়ে, সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর করোনা চিকিৎসা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে ডিএনসিসি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, যে 2 জন রোগীর ভারতীয় ধরন রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং জিনোম সিকোয়েন্স তাদের কখন করা যেতে পারে? গতকাল ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে পরিচালক জানিয়েছিলেন যে 2 জন রোগী যারা ভারত থেকে করোনা নিয়ে এসেছেন তাদের এই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল যেটি জানিয়েছে যে তারা ভালো আছেন, অর্থাৎ তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো জটিলতা হয়নি। এর আগেও বাংলাদেশে 6 জন ভারত থেকে ফেরা ব্যক্তির শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের জানিয়েছিল। সেই ব্যক্তিরাও ভালো আছেন বলে আমরা জেনেছি। তবে এই ডিএনসিসি কোভিড হাসপাতালে যারা যে 2 জন ভর্তি আছেন তাদের জেনোম সিকোয়েন্সিং কখন করা হবে কিংবা সেটির ফল কবে নাগাদ জানা যাবে কিংবা এই 2 জন ব্যক্তি সে বিষয়টি এখনো আসলে নিশ্চিত নয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো গণমাধ্যমকে কিছু বলা হয়নি। তবে এই বিষয়টি নিয়ে আইইডিসিআর কাজ করছে, তারা হয়তো খুব দ্রুতই জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য স্যাম্পল সংগ্রহ করবে এবং সেটি তারা ল্যাব টেস্ট করে তারপরে নিশ্চিত হওয়া যাবে। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সবাই মূলত ভারত থেকে আক্রান্ত হয়ে এসেছেন। বাংলাদেশে এটি ছড়িয়েছে কিনা ব্যাপক আকারে সেটির আসলে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। ফলে বাংলাদেশ এই জায়গাটিতে অনেক বেশি সতর্ক যাতে এটি না ছড়ায়। তবে আমরা গত 2 সপ্তাহ আগের চিত্র যদি দেখি, সীমান্তগুলোতে বিশেষ করে যে কোয়ারেন্টিন এবং আইসোলেশনটা ঠিকভাবে পালন হয়নি, ফলে অনেক রোগী দেখেছে যে তারা পালিয়ে গেছেন কিংবা এমনও হয়েছে গত সপ্তাহে একজন যশোর সীমান্ত দিয়ে আসবার পরে তার পাসপোর্টটি সেখানে রেখে দিয়ে বলা হয়েছে যে আপনি আনুষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করে 14 দিন পরে পাসপোর্ট নিয়ে যাবেন। সেই রোগী ঢাকায় এসে
বিভিন্ন জায়গায় আইসোলেশনের জন্য চেষ্টা করেছে। এই রোগীর সাথে আমার কথা হয়েছে। সুতরাং কোয়ারেন্টাইন এবং আইসোলেশনটা যদি সঠিকভাবে পালন না হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি অবশ্যই উদ্বেগের বিষয় আছে। এবং ডিএনসিসি কোভিড হাসপাতালে যে 2 জন রোগীকে রাখা হয়েছে তাদের জন্য মূলত বক্ষব্যাধি হাসপাতাল যেটি মহাখালীতে অবস্থিত, এই হাসপাতালে তাদের আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভারত ফেরত যেসব ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে তাদেরকে এই আইসোলেশন সেন্টার 100 বেডের সেখানে রেখে তাদের অন্যান্য যে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন আছে তাদের সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আর এই 2 জন রোগীকে কখন বক্ষব্যাধি হাসপাতালে সেই আইসোলেশন সেন্টারে নেওয়া হবে কিংবা হবে না সে বিষয়টি হয়তো আজকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের আনুষ্ঠানিকভাবে সেটি হয়তো জানাতে পারে। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দেশে আসা 27 জনের মধ্যে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। 10 মে মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে ভারত থেকে ঢোকার সময় 27 জনকে আটক করে বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেছেন। পরে তাদের জামিন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার আদেশ দেয় আদালত। তাদের মধ্যে 3 জনের করোনা শনাক্ত হয়। ঈদে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ক্ষতি পোষাতে এই খাতের জন্য সরকারের কাছে 5,000 কোটি টাকার প্রণোদনা দাবি করেছেন তারা। শুক্রবার মহাখালী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করে এসব দাবি জানান পরিবহন মালিক শ্রমিকেরা। কর্মসূচিতে পরিবহন খাত নিয়ে ভাবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। পরিবহন মালিক শ্রমিক নেতারা বলেন তারা লকডাউনের বিরোধিতা করছেন না, তবে শ্রমিকেরা কিভাবে চলবেন, কি ধরনের সহায়তা পাবেন এই ব্যাপারে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান। পরিবহন শ্রমিকদের জন্য 10 টাকা কেজিতে চাল দেওয়ারও দাবি জানান তারা। এর আগে গতকাল ঈদের দিন স্বাস্থ্যবিধি ভঙ্গ হয়েছে ঈদ জামাতেও। সরকারের নির্দেশনা মেনে মসজিদে ঈদের জামাত হওয়ার কথা থাকলেও তা মানা সম্ভব হয়নি রাজধানীর বেশ কিছু মসজিদে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সড়কেই নামাজ পড়তে হয়েছে মুসল্লিদের। অনেক ক্ষেত্রেই মানা যায়নি স্বাস্থ্যবিধি মানতে না পারায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর পল্টন জামে মসজিদ একাধিক জামাতের আয়োজন করা হলেও জায়গা না হওয়ায় অনেক মুসল্লিকেই নামাজ আদায় করতে হয়েছে মসজিদের বাইরের রাস্তায়। রাজধানীর মধুবাগ মসজিদেও মানা হয়নি সরকারি নির্দেশনা। রাস্তায় নামাজ পড়েছেন শত শত মুসল্লি। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক থাকলেও তার সঠিক ব্যবহার ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখা যায়নি। এটা যদি বিশাল বড় পরিসরে বড় মাঠে ঈদের জামাত করা হতো, দূরত্ব বজায় রেখে, তাহলে আরো সুন্দর হতো, আরো ভালো হতো। 2-3 মানে জামাতের ব্যবস্থা করা হয়েছে, তাতেও সামাজিক দূরত্ব মোটামুটি নিশ্চিত করা যায় আমি আশা করি। রাজধানীর পশ্চিম পান্থপথ জামে মসজিদ সহ আরো বেশ কিছু মসজিদে মানা হয়নি সরকারি নির্দেশনা। মুসল্লিদের সংখ্যা বেশি হয় রাস্তায় নামাজ আদায় করতে হয়েছে বলে জানান মুসল্লিরা। ঈদগাহে নামাজ আদায় করার ব্যবস্থা থাকলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হতো বলে মনে করছেন অনেকে। আমরা 2 জনে দাঁড়াইছি স্বাস্থ্যবিধি মেনে, মনে করেন পাশের থেকে একজন আইসা আমাদের মাঝখানে বললে গ্রীষ্ম হয়ে গেছে, তাহলে স্বাস্থ্যবিধি। ইসলাম কখনো বলে না যে অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোনো জিনিস করা, কারণ করমর্দন বা কোলাকুলি করাটা এই পরিস্থিতিতে করাটা স্বাস্থ্য ঝুঁকির প্রশ্নের উদয় করে। এদিকে রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেকেই করমর্দনও করেছে এবং কোলাকুলিও করেছে, সেই ক্ষেত্রে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। আমি মনে করি আজকের ঈদ জামাতগুলা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা স্বাস্থ্যবিধি মেনে যেহেতু জামাত পড়ে নাই, ঈদ জামাত পড়ে নাই, সেই ক্ষেত্রে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে ন্যূনতম লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হাসপাতালের সিসিইউতে এবারের ঈদ কেটেছে খালেদা জিয়ার, তবে তার শারীরিক অবস্থা
উন্নতির দিকে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া করোনার আগের কিছু সমস্যার কারণে কিছু জটিলতা রয়ে গেছে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় 11 এপ্রিল। আক্রান্তের 14 দিন পরও করোনা নেগেটিভ না হওয়ায় 27 এপ্রিল রাতে খালেদা জিয়াকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। তবে গত কয়েকদিন যাবৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। ঈদের দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলহামদুলিল্লাহ ম্যাডাম ধীরে ধীরে হলেও তিনি ইমপ্রুভ করছেন, বেশ ইমপ্রুভ করেছেন ইতিমধ্যে। তবুও তার যেটাকে ডাক্তার সাহেবরা কালকে আমাকে বলেছেন যে স্টিল হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল, এখনও ক্রিটিক্যাল রয়েছে। তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং তারা খুব আশাবাদী যে ওটি শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল দাবি করেন, করোনা নিয়ে সরকারের ভুল নীতির কারণে জনগণের মধ্যে ঈদের আনন্দ নেই। রং পলিসির কারণে আজকে কিভাবে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এমনকি বাড়ি যাওয়ার কারণে 5 জন অলরেডি নিহত হয়েছে, আমরা পদপৃষ্ট হয়ে। অন্যদিকে দেখুন যে শুধু তাদের ভুল সিদ্ধান্তের কারণে একদিকে তারা লকডাউন বলছে কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না। গণপরিবহন বন্ধ করেছেন কিন্তু বন্ধ হচ্ছে না। প্রণোদনার যে টাকা সাধারণ মানুষের কি যদি পৌঁছতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা তৈরি হতো না। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষ বাড়িতে যেতে পারেননি, তাই বিকেল থেকেই রাজধানীর পার্ক আর খোলা জায়গায় দেখা যায় উপচে পড়া ভিড়। বিষণ্ণতা কাটাতে পরিবার পরিজন নিয়ে ঘর থেকে বের হন ঢাকাবাসী। রাজধানীর হাতিরঝিল, শহীদ মিনার সহ বিভিন্ন সড়কে ঘোরাঘুরি করতে দেখা গেছে রাজধানীবাসীকে। ভালো লাগছে, আজকের এই দিনটা ভালো লাগছে যে ঈদের দিন একটু ঘুরতে বেরোচ্ছে অনেকদিন পর। বাচ্চারা অনেক করে যে ঘর থেকে বের হইতে পারি না, এই জন্য আর কি বের হইলাম আর কি। যেহেতু গাড়িতে সমস্যা, গাড়ি ঘোড়া নেই, সে কারণে আর বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই আর কি। তবে ভিড়ে স্বাস্থ্যবিধি তেমন মানতে দেখা যায়নি কাউকে। উৎসবের আমেজে মাস্ক পরেননি অনেকে। আজকে ঈদের দিন আসলাম হাতিঝিলে একটু ঘুরতে, দেখি আজকে আইসি থেকে অনেক মানুষ। আসলে মানুষের ভিড়ে তো এখন থাকা ঠিক না। সবার সাথে মিলে একটু উৎসবটা অনেকদিন করোনার পর দিনটা সুন্দর হোক, ভালো হোক, যার কারণে বাসার থেকে বের হওয়া। ঈদের ছুটি উপায় নাই, কোথাও যেতে পারছি না, সারাক্ষণ বন্দি অবস্থায় ছিলাম করে। তো দেখা গেল ঈদের দিনটা একটু বেরোছি, বাচ্চা কাচ্চারা সবাই একটু বোরিং হয়ে আছে। ঈদ উৎসবের প্রেরণায় মহামারী ভুলে যেতে চায় মানুষ। প্রত্যাশা, শিগগিরই করোনা মুক্ত হবে পৃথিবী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর মানুষ গ্রামে গেছে ঈদ উদযাপনে। তাই ঈদের দ্বিতীয় দিনেও সড়কে নেই যানজট, সুপারমার্কেট, বিপণী বিতান, ফুটপাত, কোথাও দেখা নেই মানুষের ভিড়ের। রাজধানীর সড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু রাস্তায় বেশি মানুষ নেই, গ্রামে চলে গেছেন, তাহলে রাজধানীর রাস্তায় চলাচলকারী যতটুকু মানুষই আছেন তারা কি করোনার স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা? আমরা এখানে যা দেখতে পাচ্ছি যে আমরা ঠিক বিজয় সরণিতে আছি। এটা একটি ব্যস্ততম এলাকা থাকে, অর্থাৎ সাধারণ যে কার্য দিবস অর্থাৎ অফিস ডেতে কিন্তু এটা খুবই ব্যস্ত থাকে এই সময়। আমরা যদি একটু দেখবো যে এই যে বিজয় সরণির যে মোড়টা একেবারেই কিন্তু ফাঁকা, বলতে গেলে একেবারেই ফাঁকা। তো ঈদের পরের দিন মানুষ এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি, যার কারণে ফাঁকা। আর আপনারা জানেন যে ঈদের কিন্তু এই ঈদেও কিন্তু সাধারণ যে মানুষ এবং নিম্নবিত্তের মানুষ তারা কিন্তু ঢাকা ছেড়েছে, যাদের একটি বড় অংশই আসলে ঢাকার জনসংখ্যার একটি বড় অংশই হচ্ছে যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশের মানুষ। আমরা এর আগেও বলেছি যে হুড়োহুড়ি করে যাওয়ার সময়, অর্থাৎ যেহেতু গণপরিবহন ছিল না, ভেঙে ভেঙে তাদের নিজস্ব গ্রামের বাড়িতে যেতে হয়েছে, যার কারণে কিন্তু বেশ কিছু সড়ক দুর্ঘটনার ঘটনাও কিন্তু ঘটেছে। তো সবকিছু মিলিয়ে এখন কিন্তু এখানে যেই পরিস্থিতি সেটা হচ্ছে যে ঢাকা শুধু এই যে বিজয় সরণি তা কিন্তু না, আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে এসেছি, আমরা দেখেছি যে প্রায় সব জায়গায় কিন্তু ফাঁকা। গতকালকে ঈদ ছিল, আজকে সেই হিসাবে
এই জায়গায় মানে মানুষ এখনো ঘুম থেকে উঠেনি, এটা আমরা ধরেই নিতে পারি। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কিন্তু রোদের প্রখরতা খুব বেশি। পুরো ঢাকায় এখন মাত্র 9টা বেজে 15 মিনিট, তা এর মধ্যেই কিন্তু রোদের প্রখরতা প্রচণ্ড। সব কিছু মিলিয়ে এবং মানুষের যে ঈদে বাড়ি যাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু এখানে কিন্তু ঢাকা এখনো জেগে ওঠেনি। রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিচ্ছিলেন, সড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা। ঈদের দিনে চট্টগ্রামের বিভিন্ন উন্মুক্ত স্থানে ভিড় দেখা গেছে নগরবাসীর। করোনা পরিস্থিতির কারণে বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় এসব জায়গায় জনসমাগম হয় বেশি। ভিড় ঠেকাতে প্রশাসনের দৌড়ঝাঁপ ছিল, কিন্তু তাতে জনস্রোত ঠেকানো যায়নি। লকডাউনের কারণে বন্ধ চট্টগ্রামের ফয়েজ লেক, চিড়িয়াখানা, শিশু পার্কের মতো জনপ্রিয় বিনোদন কেন্দ্র। তাই ঈদের দিন নগরবাসীর ভিড় দেখা যায় পতেঙ্গা সমুদ্র সৈকত, আউটার রিং রোড, সিআরবি শিরিষতলা, বাইজিদ লিংক রোড সহ বিভিন্ন খোলা জায়গায়। শিশু পার্কে বন্ধ, আমরা গাড়ি নিয়ে এখন এই জায়গায় আসছি। এখানে এসে আমাদের খুব ভালো লাগছে, আমরা সবাই মিলে এখানে এসেছি পরিবারে। বের হইলাম আমরা 2 মাস পর আজকে বাসা থেকে, ভালোই লাগছে। এসব স্থানে হাজারো মানুষের স্রোত ঠেকাতে গলদঘর্ম হতে হয়েছে পুলিশ ও প্রশাসনকে। স্বাস্থ্যবিধিও মানেননি অনেকেই। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েন কেউ কেউ। লকডাউনের কারণে আমরা সকল প্রকার বিনোদন কেন্দ্রকে আমরা নিরুৎসাহিত করেছি এবং বন্ধ করেছি। যেগুলো কৃত্রিম বিনোদন কেন্দ্র আছে সেগুলো বন্ধ করেছি এবং যেগুলো প্রাকৃতিক বিনোদন কেন্দ্র আছে সেগুলো পাশেও কিন্তু আমরা রোড ব্লক দিয়ে আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং কোনোভাবেই যেন কেউ যেন এখানে যে মানুষের এই লকডাউন পরিস্থিতির মধ্যে আইটি পরিস্থিতি যেন তৈরি করতে না পারে সেই ব্যাপারটি আমরা কার্যকরী ব্যবস্থা নিয়েছি। এদিকে পরপর 2 বছর ঈদে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। ভবিষ্যতে এর অর্থনৈতিক এর সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং কর্মসংস্থানগুলো ঝুঁকির মধ্যে পড়তেছে, যার ফলে এই খাতটাকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আমরা সরকারের কাছে আবেদন করব, যেহেতু তারা প্রণোদনার ব্যবস্থা রাখছেন। এবার দূরপাল্লার বাস বন্ধ থাকায় বেশিরভাগ মানুষই ঈদে বাড়ি যাননি। তাই ঈদের দিন ভিড় বেশি হয়েছে নগরীর উন্মুক্ত স্থানগুলোতে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লকডাউনের মধ্যেও চলছে ঈদ উদযাপন। করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়লেও স্বাস্থ্যবিধি মানায় দেখা গেছে উদাসীনতা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনে কি পরিস্থিতি দেখছেন? স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েছে কিনা? না, আসলে দিনে তো মাত্র ওই অর্থে শুরু হলো, কারণ গতকাল ঈদে অনেক রাত অবধি নগরবাসী তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিজেদের বাসায় ব্যস্ত ছিলেন, যে কারণে আজকেও ছুটির দিন সকলেই একটু দেরি করেই হয়তো বাসা থেকে বেরোবেন। আমরা এখনো সড়কে আসলে ওই ধরনের খুব বেশি যে তারা মানুষ বের হয়েছে সেটি বলা যাবে না। তবে গতকালকে আমরা যেমনটা দেখছি, আমরা আজকেও ধারণা করছি যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ রাস্তায় ভিড় বাড়তে থাকবে। এবং এছাড়া যেহেতু এখন যেই প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রগুলো আছে বা জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলো যেহেতু লকডাউনের কারণে সরকারের নির্দেশনার কারণে বন্ধ, সেহেতু মানুষ এখন আসলে অনেক বেশি খোলা উন্মুক্ত স্থানগুলোতে ভিড় করছে। এবং এই খোলা উন্মুক্ত স্থানগুলোতে এত সংখ্যায় বা এই জনস্রোত এত বেশি যে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার বা স্বাস্থ্যবিধি মানিয়ে নেওয়ার কোনো ধরনের সুযোগই আর থাকছে না। সেই প্রেক্ষাপটে আমরা গতকালকে দেখেছি চট্টগ্রামের আউটার রিং রোড, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত এবং বাইজিদ লিং রোড, এই সমস্ত জায়গায় পুলিশ চেষ্টা করেছে, পুলিশের এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এত হাজার হাজার মানুষ যে সেখানে এই জনস্রোতকে স্বাস্থ্যবিধির বিষয়ে মানে উদ্বুদ্ধ করা বা বাধ্য করা সেটি সম্ভব নয়। কারণ এটি একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে, যে যদি আমি আউটার রিং রোডের কথা বলি, এটি প্রায় 15 কিলোমিটারের একটি সড়ক এবং এই সড়কের এই 15 কিলোমিটার সড়ক আসলে পাহারা দেয়া এটি কঠিন ব্যাপার। তো এই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বা জেলা প্রশাসন যেটি বলছে যে সাধারণ মানুষের আসলে সচেতনতা জরুরি। কারণ ইতিমধ্যে আমরা চট্টগ্রামে দেখছি যে প্রায় 500-র বেশি 13 জনের মতো করোনা আক্রান্ত হয়ে গত 1 থেকে 1.5 বছরে মারা গেছেন এবং মোট এখানে চট্টগ্রামে প্রায় 51,499 জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও 37,000-এর কিছু বেশি তারা করোনা থেকে মুক্ত হয়েছেন, কিন্তু এই যে আক্রান্ত হওয়ার প্রবণতা সেটি এখনো
আমরা দেখছি যে 13 থেকে 14% বা 14% হারে, অর্থাৎ ঢাকায় যেটি 8%, এখানে চট্টগ্রামে কিন্তু 13%-এর কাছাকাছি উপরে। তো এটি আসলে এক ধরনের ভীতি বা চোখ রাঙাচ্ছে করোনার এই সংক্রমণ। সেক্ষেত্রে সাধারণেরই কিন্তু সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে ঈদের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। করোনা মহামারীতে অন্য সব জরুরি সেবার সঙ্গে কঠিন সময় পার করছে গণমাধ্যম। তারপরও পেশাগত দায়বদ্ধতায় উৎসবের দিনেও কর্মতৎপর এর কর্মীরা। ঈদের দিনে সংবাদ সংগ্রহে পার করছেন ব্যস্ত সময়। কর্মস্থল হয়ে উঠেছে পরিবারের বাইরে আরেক পরিবার। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা উৎসব, সব পরিস্থিতিতেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম সক্রিয় থাকে। চলমান করোনার মহামারী এ সময়ে দায়িত্ব যেন বেড়ে হয়েছে দ্বিগুণ। এমনকি উৎসবের দিনেও পরিবারের বাইরে কর্মস্থল হয়ে দাঁড়ায় আরেক পরিবার। দায়িত্ববোধ মাথায় রেখেই জনগণের শেষ মুহূর্তের নির্ভুল সব তথ্য জানাতে সদাতৎপর গণমাধ্যম কর্মীরা। সেবা এবং গণমাধ্যম তার একটা বড় অংশ। গণমাধ্যম ছাড়া একটা মুহূর্ত কিন্তু পৃথিবী কাটাতে পারবে না। গণমাধ্যম ছাড়া পৃথিবী অন্ধকার। সেই কারণে গণমাধ্যম কর্মীরা করোনার ঝুঁকি বলেন, ঈদের ছুটি বলেন, সেগুলো কখনোই তারা হিসাবে নেয় না। তারা কাজ করে, কারণ এই জনগণকে তথ্য জানানোর যে অধিকার, সেটা তারা সমুন্নত রাখতে চায়। কষ্ট এবং ভালো লাগা দুইটাই কাজ করে। যে পরিবারের সদস্য যারা থাকে তারা চায় যে ঈদের দিনটা আমরা বাসায় থাকি, কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে এটা সম্ভব হয় না। এজন্য তাদের আমাদের প্রতি অনেক ক্ষোভ থাকে, রাগ থাকে, কিন্তু এক সময় হয়তো ভুলে যায়। করোনার এই সময়ে প্রতি মুহূর্তের সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়াটাই চ্যালেঞ্জ। বরং সর্বোচ্চ সতর্কতা পালন করেই প্রতি বুলেটিন সম্প্রচারে কাজ করতে হচ্ছে। উৎসবে নিত্য নতুন প্রোগ্রাম দেওয়ার যে চাপ থাকে তা মোকাবেলাকে উপভোগ করছেন গণমাধ্যম কর্মীরা। রমজান মাসে পুরো প্রোগ্রামগুলো যে করেছি, অনেক মানুষের মধ্যে প্রডিউসাররা গেছে, রিস্ক কিন্তু আমরা নিয়েছি, কিন্তু রিস্কের পরিমাণটা আমরা একটু মেপে যে কতটুকু করলে আমরা সতর্ক থাকতে পারবো, সঙ্গে সঙ্গে আমরা কাজগুলো তুলে আনতে পারবো। উৎসবেও ক্যামেরা নিয়ে মাঠে থাকছেন তারা। স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হলেও সেরা ছবিটুকু তুলে আনতে সদা সচেষ্ট। পেশার প্রতি দায়বদ্ধতা যেন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ক্যামেরার পেছনের এই মানুষগুলোর জন্য। এই ধরনের স্পেশাল ডেগুলোতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ওই সেলিব্রেশনের বিষয়টা আমাদের মাথায় থাকে না। তখন আমাদের মাথায় আমরা ফুল কনসেন্ট্রেট করি যে কিভাবে আমরা আমাদের কাজটা 100% করতে পারবো এবং অডিয়েন্সকে ভালো কিছু দিতে পারবো। চিকিৎসা সেবা, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একই সারিতে উৎসবেও জরুরি সেবা দেয় গণমাধ্যম কর্মীরা। পেশার প্রতি ভালোবাসা আর সামাজিক দায়বদ্ধতা পালনে সব সময়ই প্রস্তুত গণমাধ্যম কর্মীরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তবলিগ জামাতে দ্বন্দ্বের সুযোগে ভাটারার আল মাদ্রাসাতুল মইনুল ইসলাম দখল করে নিয়েছে হেফাজত ইসলাম। নেতৃত্বে ছিলেন নূর হোসেন কাশেমি, মামুনুল হক, আনিসুর রহমান, শাহরিয়ার মাসুদ। সহায়তা করেছে ঢাকা উত্তর সিটির 18 নম্বর এবং 40 নম্বর ওয়ার্ডের কমিশনার। ব্যবহার করা হয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডকেও। রাজধানীর ভাটারা এলাকায় 76% জমিতে মাদ্রাসা আল মাদ্রাসাতুল মইনুল ইসলাম, এর প্রতিষ্ঠাতা মুফতি আতাউর রহমান। কিন্তু গত মে মাসে আতাউর রহমান করোনায় মারা গেলে মাদ্রাসা নিয়ে শুরু হয় সাতপন্থী ও জুবাইরপন্থীদের সংঘাত। এই সময় কওমি শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসাটিকে বাদ দিলে কিছু শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়নি। কওমি বোর্ডের মহাসচিব আবার মামুনুল হকের ভাই মাহফুজুল হক। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মুফতি আতাউর রহমান ছিলেন তবলিগের সাতপন্থী। তার সাথে বিরোধ ছিল হেফাজতের জুবাইরপন্থীদের। মুফতি আতাউরের মৃত্যুর পর কয়েক দফা মারামারি হয়েছে তবলিগের দুই পক্ষের। উভয় পক্ষের মামলাও হয় 10টি। এমন পরিস্থিতিতে মাদ্রাসাটি বন্ধ করে দেয় প্রশাসন। ঠিক এই সময় মাদ্রাসাটির দখলের সুযোগ নেয় হেফাজতের নেতারা। মৃত্যুর আগে নুরুল ইসলাম কাশেমি, মামুনুল হকরা বাড্ডায় আমেরিকান এম্বাসির সামনের রাস্তা দখল করে বিক্ষোভ করেন। যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোন ধরনের টালবাহানা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমস্ত দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। মাদ্রাসাকে নিয়ে টালবাহানা করা হলে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব আমরা। হেফাজতের সাথে এক হয়ে সেদিন একই মঞ্চে ছিলেন উত্তর সিটির 18 নম্বর ওয়ার্ড কমিশনার জাকির হোসেন বাবুল। তাকে সহায়তা করেছেন 40 নম্বর ওয়ার্ডের কমিশনার নজরুল ইসলাম ঢালি।
পুলিশের কাছে কিন্তু চাবিটা আমার কাছে। আমরা সামনের বৃহস্পতিবারের মধ্যে আমরা আপনাদের সমাধান করব। আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সমস্যার সমাধান না হয়, শুক্রবারের রাজপথে আগুন জ্বলবে। এই ঘটনার পর মামলা করে বিতাড়িত কমিটি। মালিকানা নিয়ে নিম্ন আদালতের রায়ও পায় তারা, কিন্তু হেফাজত আর কমিশনারদের দাপটে মাদ্রাসায় ঢুকতে পারেননি তারা। বাবুল কমিশনার তার কাছে চাবি নিয়ে তারা আপনার মাদ্রাসা দখল করে বসে। আইনজীবীরা বলছেন, হেফাজতের দাপটের কারণে মাদ্রাসা নিয়ে আদালতের রায় কার্যকর হচ্ছে না। হেফাজতের জনশক্তির না আপনার কিসের ভয়ে এখন পর্যন্ত প্রশাসন বৈধ মালিকদের কাছ থেকে মাদ্রাসাটা হস্তান্তর করে দিচ্ছে না। দখলে থাকা কমিটি বলছে তারাই মাদ্রাসার আসল দাবিদার। সমস্ত ওয়ার্ড কমিশনাররা বলেন আপনারা এখন শুধু নামাজ পড়েন, এলাকাবাসীরা আমরা সেইভাবে নামাজ পড়তেছি। এই বিষয়ে কথা বলতে রাজি হননি 18 নম্বর ওয়ার্ড কমিশনার জাকির হোসেন বাবুল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের বর্ষাতেও জলাবদ্ধতা পিছু ছাড়ছে না নগরবাসীর। খালগুলোর ভাসমান বর্জ্য সরানো হলেও এই সমস্যার পুরোপুরি নিরসন এখনই সম্ভব নয় বলে জানিয়েছে 2 নগর কর্তৃপক্ষ। তবে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা এবার থাকবে না বলে আশ্বস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা ওয়াসার কাছ থেকে 26 খাল বুঝে পাওয়ার পর নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 মেয়র। পরে ক্রাশ প্রোগ্রামের আওতায় শুরু হয় খাল উদ্ধার ও পরিষ্কারের কাজ। তবে কয়েকটি খালের পানির প্রবাহ সচল হলেও অন্যগুলোর অবস্থা আগের মতো। স্লুইচ গেটের নিয়ন্ত্রণ পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এখনো পায়নি সিটি কর্পোরেশন। এতে এবারের বর্ষায় জলাবদ্ধতা পুরোপুরি কাটছে না। আমরা সবগুলোই করেছি একবার করার পরে এখন যেটা করছি, যেমন প্রত্যেক দিনই এই খালগুলো যেসব জায়গায় ময়লা ফেলছে ওখান থেকে আমরা সার্ভিসিং করে রিমুভ করছি। সবগুলা বক্স কালভার্টের মুখগুলো আমরা পরিষ্কার করেছি, ভিতরের গুলা এখনো সম্পূর্ণভাবে ময়লা ফেলছে ওখান থেকে আমরা সার্ভিসিং করে রিমুভ করছি। সবগুলা বক্স কালভার্টের মুখগুলো আমরা পরিষ্কার করেছি, ভিতরের গুলা এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার হয় নাই, বিভিন্ন জায়গায় বন্ধ আছে। এই 120 দিনের আমাদের এই কাজে জলাবদ্ধতা দূর করা একটা কঠিন বিষয়, কিন্তু আমরা একটা সহনশীল পর্যায়ে আনতে পারবো। তবে ভিন্ন মত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মন্ত্রী বলছেন, জলাবদ্ধতা নিরসনে 2 সিটির কাজের সুফল নগরবাসী পাবেন। তারা উদ্যোগ নিয়েছেন এবং অনেক দূর অগ্রসর হয়েছে, অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হয়েছেন। সে বাধাকে অতিক্রম করে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। অনেকগুলা খালের জন্য এখন নতুন করে প্রকল্প নেওয়া হচ্ছে। কোভিড কারণে কিছুটা তো আমাদের কাজে ব্যাঘাত ঘটছে। দায়িত্ব নেওয়ার পর ঢাকার খাল থেকে 7,35,000 টনের বেশি বর্জ্য সরিয়েছে 2 সিটি কর্পোরেশন। এর মধ্যে শুধু দক্ষিণ ঢাকায় তোলা হয়েছে 7 লাখ টন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুর 11 এর নিউ সোসাইটি মার্কেটে স্থায়ী দোকান পাওয়ার আশায় টাকা জমা দিয়ে 37 বছরেও বুঝে পায়নি ব্যবসায়ীরা। এর মধ্যে অনেক ব্যবসায়ী আজ আর বেঁচে নেই। ভবনটির কাঠামো নির্মাণ হলেও বাকি নির্মাণ কাজ প্রায় 9 বছর ধরে বন্ধ। এরই মধ্যে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়েছে বুয়েট। বাবার স্বপ্নকে বুকে লালন করে মিরপুর 11 নম্বর বাজারের এই অস্থায়ী দোকানে ব্যবসা করে যাচ্ছেন মোহাম্মদ ফারুক হাসান। অথচ তার বাবা প্রায় 37 বছর আগে স্থায়ী দোকানের আশায় টাকা জমা দেন। 2014 সালে মারা যান তার বাবা। নিউ সোসাইটি মার্কেটের টাকা জমা দিয়ে আজও পর্যন্ত আমরা মার্কেট খুঁজে পাইনি। বাবা মরে গেল, কবে আমরা মরে যাব, মার্কেট কবে পাবো? ফারুকের মতোই দশায় এই বাজারের বেশিরভাগ ব্যবসায়ী। বিভিন্ন কিস্তিতে সিটি কর্পোরেশনকে প্রায় 14 কোটি টাকা দিলেও দোকান বুঝে পাওয়ার কোনো লক্ষণ নাই। উল্টো 1998 সালের পর থেকে নিউ সোসাইটি মার্কেটের কাউকে ট্রেড লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বরাদ্দ প্রক্রিয়ায় 9-6 করতেই তাদের ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। ট্রেড লাইসেন্স কিন্তু এখন টাকা ট্রেড লাইসেন্স দেয় না, সিটি কর্পোরেশন এখন দেয় না। সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা চেষ্টা করতেছে যে বহিরাগতকে আগে পুনর্বাসন, তো আমাদের কথা হলো যে আমাদের যারা দোকানদার এখানে স্থায়ী আছে, আমার আব্বার সময় থেকে আজকে মুরব্বীরা আর তার বাল বাচ্চারা যারা আছে, হ্যাঁ, তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরে যদি থাকে আপনারা বহিরাগত দেন, তাতে আমাদের আপত্তি নাই। এরকম অনেক লোক আছে যে আমি দোকানদার, কাগজ আছে আমার কাছে, চিনি না। গণপূর্তে বরাদ্দকৃত 6 বিঘা জায়গার উপর মার্কেটের কাঠামো নির্মাণ শেষ হয়েছে প্রায় 9 বছর আগে। বিশাল এ ভবনে 2000-এর ওপর দোকানের ব্যবস্থা আছে, কিন্তু দীর্ঘদিন ফেলে রাখার ফলে মার্কেটটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বেদখলও হয়ে যাচ্ছে মার্কেটের জায়গা। এই মার্কেটের যে ধারণ ক্ষমতা 1325, সে 1325-এর উপরে যাওয়ার পরে প্রায় 2300-এর উপর দোকান চলে যায়। আজকে শুনি যে আমাদের এই মার্কেটের টেম্পার নাই।
সিটি কর্পোরেশন বলছে বুয়েট মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করায় মার্কেটটি নির্মাণ বন্ধ রাখা হয়েছে। আর দোকান বরাদ্দ প্রক্রিয়ায় কর্পোরেশনের কোনো কর্মকর্তা দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উত্তরের মেয়র। কেউ কোনো প্রপোজাল কিন্তু কেউ নিয়ে আসছেন না, তো ওনারা যদি দায়িত্ব নেন যে না টোটাল দোকানের যে অ্যালটমেন্ট যারা আছেন তারা আমাকে টোটাল যে টাকা তারা দিবে এবং সে টাকার এগেনস্টে আমি এটা খরচ করব, তাহলে কিন্তু অবশ্যই এটিকে যদি একসাথে মিলে কাজ করা যায় এই পরিত্যক্ত বিল্ডিংকে আবার কিন্তু চালু করা সম্ভব। মেসেজ হচ্ছে একটি, দুর্নীতি অবৈধ কোনো ধরনের ব্যবসা করে এই সিটি কর্পোরেশনের কোনো স্টাফ যদি পায় তারা কিন্তু তাদেরকে আমি বহিষ্কৃত করে দেব। বাবা বেঁচে থাকতে দেখে যেতে না পারলেও তার স্বপ্নের বাস্তবায়ন চান সন্তান। প্রয়োজনে আরো টাকা দিতেও রাজি আছেন এ বাজারের ব্যবসায়ীরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের স্বাভাবিক সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 10 লাখ গ্রাহক। সরবরাহকারী প্রতিষ্ঠান টাইগার আইটি বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়ায় এবং গ্রাহকের চাহিদা বেশি থাকায় কার্ড সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। 2011 সালে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এজন্য চুক্তি হয় টাইগার আইটির সঙ্গে। প্রথম দফায় মোট 13 লাখ স্মার্ট কার্ড সরবরাহ করে তারা। দ্বিতীয় দফার চুক্তিতে 15 লাখ লাইসেন্সের চাহিদা দেয়া হয়। তবে এরই মধ্যে টাইগার আইটি বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হলে চুক্তি বাতিল করে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্সকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের দায়িত্ব দেয় বিআরটিএ। কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে লেগে যায় 1.5 বছরের বেশি। এ অবস্থায় 2019 সালের সেপ্টেম্বর থেকে চাহিদা অনুযায়ী গ্রাহকদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে পারছে না বিআরটিএ। লাইসেন্স গাড়ি চালালে পুলিশে ধরে, কত পেরেশানি করে। খালি ড্রাইভার আর ওইদিকে আমাদের রাস্তায় 4 জন গাড়ি চালালে ডিস্টার্ব করে। আমরা ই পাসপোর্ট যুগে পা দিলাম আর ডিজিটাল বা ড্রাইভিং লাইসেন্স আমরা ওই নিচেই রয়ে গেলাম, এটার মানে বুঝি না। এমার্জেন্সি বিদেশ যাবে ভিসা টিকিট আবেদন করতেছে জরুরির জন্য, ওইটা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সহ দরপত্রের চুক্তির শর্তের কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। নতুন ভেন্ডর আমরা নিয়োগ দিয়েছি, তারা অলরেডি কাজ শুরু করেছে এবং গত 28 ফেব্রুয়ারি থেকে আমাদের 4টা জেলায় পাইলটিং হিসেবে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছি। পরবর্তী মানে মার্চের ফার্স্ট উইক থেকে আমরা 7টা বিভাগীয় শহরে মানে জেলায় সার্কেল থেকে আমাদের এই ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। বিআরটিএ জানিয়েছে আগামী 5 বছর 40 লাখ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করবে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির কাপ্তাই ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় বেড়েছে হাতির উপদ্রব। প্রতিদিনই লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। এতে সম্পদের ক্ষতির পাশাপাশি ঘটছে প্রাণহানি। বন্য হাতির আক্রমণ আতঙ্কে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। রাঙামাটি সদর উপজেলার জিপতলি, মগবান ও কাপ্তাই উপজেলার ওয়াগ্গায় বেড়েছে হাতির উপদ্রব। প্রতিদিন এসব এলাকার লোকালয়ে বুনো হাতির পাল ঢুকে নষ্ট করছে ফসল, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় চরম আতঙ্ক নিয়ে দিন কাটছে স্থানীয়দের। জঙ্গলে খাওয়ার নাই, কিছু নাই, এই জন্য পাহাড়িতে খাতাল খাই ফেলায়, কলা গাছ খাই ফেলায়। যে সময় দল বেঁধে বেঁধে আসে, মাইদে মেদে একটা আসে, আইসা গাড়ির উপরে ঝাঁপাই করতে থাকে। প্রতিদিন আসে 10টা-12টা এখানে রয়েছে, কারণ অন্যদিকে তো আর কোনো জঙ্গল নাই, এখানে কত জঙ্গল আছে। কাপ্তাই নেভি ক্যাম্প ও আসামবস্তি সড়কের কামিলাছড়ি এলাকায় হাতির বিচরণ সবথেকে বেশি। এসব এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে স্থানীয়দের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে প্রশাসন। সন্ধ্যার পরে আমার এই ক্যাম্পের এরিয়ার বাইরে বা অফিসের এরিয়ার বাইরে আসলে বের হওয়া যায় না, জায়গাটা নির্জন থাকে, কিছুটা অন্ধকার। প্রতিদিনই এখানে হাতি আসে, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ আমরা বের হই না। পার্বত্য অঞ্চলে বনভূমি উজাড় হয়, খাবার ও আবাসস্থল সংকটে আগ্রাসী হচ্ছে এসব বন্য হাতিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ। তাদের আবাসস্থলটাকে যাতে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারি, এই জন্য আমরা বিভিন্ন রকম বনায়নের চেষ্টা করছি। গেল 8 বছরে রাঙামাটি জেলায় হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 20 জন।
আর আহত হয়েছেন অন্তত ৩০ জন। এছাড়া বিভিন্ন ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরায় খননকৃত সব নদীতে টিআরএম বা নদীর স্রোত ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবি উঠেছে। কপোতাক্ষের তীরে পাখিমারা বিলে টিআরএম চালুর ফলে বেড়েছে নদের গভীরতা। স্থায়ী সমাধান হয়েছে জলাবদ্ধতার, তাই সব নদীতে টিআরএম চালুর দাবি স্থানীয়দের। একসময় কপোতাক্ষ নদ ছিল এর তীরবর্তী বাসিন্দাদের কাছে অভিশাপ। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হতো তাদের। তবে 261 কোটি টাকা ব্যয়ে নদ খনন এবং জলাধার স্থাপন করায় জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পেয়েছে স্থানীয়রা। পাশাপাশি নদের স্রোতের তীব্রতাও বেড়েছে বহুগুণ। কপোতাক্ষ নদীর জীবন ফিরে পেয়েছে এক কথায়। আর আপনার 6 থেকে 7টা উপজেলার মানুষ পানিবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে। জলাবদ্ধ জমি, সেই জমি এখন 4 ফুট 5 ফুট পলি দ্বারা নতুন ভূমি গঠিত হয়েছে। যেখানেই নদী কাটা হোক না কেন, পাশে একটি টিআরএম প্রকল্প চালু করে নদী খনন করা উচিত। টিআরএম চালু হয় জীবন ফিরে পেয়েছে প্রায় মরতে বসা কপোতাক্ষ নদ। তাই অন্য সব নদ নদীর নাব্যতা বাড়াতে আন্তঃনদী সংযোগ এবং টিআরএম করা জরুরি বলে মনে করেন পরিবেশ আন্দোলনকারীরা। বিলগুলো ডুবে নিচু হয়ে গেছে, তো এইগুলোকে টিআরএম এর মাধ্যমে এই বিলে পলি অবক্ষেপণ করে পানি সংরক্ষণ করে এটাকে আবার ভাটির সময় পানিটা সরে তুলে নদীতে নাব্যতা সৃষ্টি হয়। তবে টিআরএমকে স্থায়ী সমাধান বলে মনে করছেন না পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। তাদের দাবি এর ফলে জমির মান বাড়লেও হারিয়ে যাবে মাছের অনেক প্রজাতি। এক ধরনের লোক এইটার সাথে খুব সম্পর্কিত যাদের, কিন্তু ওই যে প্রাণীগুলা যে পরিবেশগত যে বিপর্যয় সেটা তো আর পরবর্তীতে রোধ হবে না। অনেক স্পেসিস যখন হারায় যাবে তখন ভবিষ্যতে আরো বড় ধরনের প্রবলেম হতে পারে। 2017 সালে কপোতাক্ষ নদ খনন ও টিআরএম বাস্তবায়ন করা হয়। এখনও এর সুফল পাচ্ছে তীরবর্তী মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবছর করোনা মহামারী আরো ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 12,500-এর বেশি মানুষের, নতুন শনাক্ত 6,90,000-এর বেশি। এই নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 33,71,000। 24 ঘন্টায় ভারতে একদিনে করোনায় মারা গেছে 3,879 জন, নতুন শনাক্ত 3,26,000। গত কয়েকদিনের তুলনায় ভারতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। এদিকে গত বছরের চেয়ে এবার করোনায় প্রাণহানি অনেক বেশি হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। ভয়াবহতা ঠেকাতে আপাতত শিশুদের টিকা না দিয়ে সেই ভ্যাকসিন কোভ্যাক্সের সরবরাহ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজার পর এবার পশ্চিম তীরেও হামলা চালালো ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে আরও 11 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সোমবার থেকে এই পর্যন্ত আহত হয়েছেন 950 জন। শুক্রবার পর্যন্ত গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132 জনে। এর মধ্যে 32 শিশু এবং 21 জন নারী। জাতিসংঘ জানিয়েছে সংঘাতের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত 10,000 মানুষ। জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে কয়েকশো ফিলিস্তিনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধ উপেক্ষা করে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় হামলা অব্যাহত থাকবে। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনি পতাকা হাতে প্রতিবাদের সময় লেবাননের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। গাজা উপত্যকায় বিমান হামলায় 5 দিনে কমপক্ষে 31 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মারা গেছে একই পরিবারের 4 শিশু সহ 6 জন, আহত শতাধিক। কাফনের কাপড়ে মোড়া নিষ্পাপ শিশুর মরদেহ, স্ট্রেচারে নিথর পড়ে আছে একই পরিবারের 4 সন্তান। তাদের বয়স 2 থেকে 7 বছর। ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন তাদের বাবা রাফাত তানানি ও মা রাওয়িও। আমার ভাই রাফাত তখন বাড়িতেই ছিল। সে, তার গর্ভবতী স্ত্রী ও 4 সন্তান সবাই মারা গেছে। তাদের বাড়িতে একসঙ্গে 5 রকেট হামলা হয়েছে। পুরো বাড়ি বিধ্বস্ত। ইসরায়েলিরা কাউকে ছাড়ছে না। নারী, শিশু, বৃদ্ধ, কারো প্রতি তাদের কোনো মমতা নেই। গত 2 দিনে ইসরায়েলি হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে গাজা উপত্যকার উত্তর পূর্বাঞ্চল। একের পর এক বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কটি ভবন।
এই অবস্থায় শিশু সন্তানদের নিয়ে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা। আমরা স্কুলে এসে বসে আছি, একদিকে ইসরায়েলের বিমান হামলা, অন্যদিকে করোনা। কিভাবে মৃত্যু হবে কে জানে। সোমবার থেকে ৬০০-র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ৮০০ রকেট ছুড়েছে হামাস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত ১৫ জন। শুক্রবার সাকারদারাহ জেলায় জুমার নামাজের সময় মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন। পুলিশের ধারণা তিনিই ছিলেন হামলার লক্ষ্য। এদিকে ঈদ উপলক্ষে তালেবান ও আফগান সরকারের যুদ্ধবিরতির মধ্যেও দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। তবে মসজিদে হামলার নিন্দা জানিয়ে এর দায় অস্বীকার করেছে তালেবান। গত ১ মে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই দেশটিতে সহিংসতা বাড়ছে। নবম শিরোপার খোঁজে এফএ কাপ ফাইনালে লেস্টার সিটির মুখোমুখি হচ্ছে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:15টায়। থমাস টুখেলের অধীনে বদলে যাওয়া চেলসি শিরোপা জিততে বদ্ধপরিকর। মিডফিল্ডার মাতেও কোভাসিচ দলে ফেরায় স্বস্তিতে অল ব্লুজ। শঙ্কা থাকলেও ম্যাচ ফিট আছে এনগোলো কন্তে। বিপরীতে 5 বার ফাইনাল খেলা লেস্টার মাঠে নামবে প্রথম শিরোপার খোঁজে। সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের এনগোলো কন্তে বিপরীতে 5 বার ফাইনাল খেলা লেস্টার মাঠে নামবে প্রথম শিরোপার খোঁজে। সবশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে দলটি। সবশেষ 5 দেখায় সমানে সমান দু দল। 3 ড্রয়ের বিপরীতে একটি করে জয় দু দলের। করোনা নিয়ন্ত্রণে থাকায় ম্যাচ উপভোগ করতে মাঠে থাকবে 21,000 দর্শক। ফেরান তরেসের হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড গড়ে জয় পেল ম্যানচেস্টার সিটি। 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসলের মাঠে সিটিজেনদের জয় 4-3 ব্যবধানে। এ নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা 12 ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ল গার্দিওলার দল। লিগ শিরোপা নিশ্চিত করে জয়ের সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামে ম্যান সিটি। শুরুটা আত্মবিশ্বাসী হলেও ধারার বিপরীতে গোল হজম করে অতিথিরা। সফল লক্ষ্য ভেদে নিউক্যাসলকে এগিয়ে নেন এমিল ক্র্যাফট। পরে 39 মিনিটে ম্যাচে সমতা আনেন রদ্রি। মিনিট 3 বাদে তরেসের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। বিরতির আগেই পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান জোয়েলিংটনে। দ্বিতীয়ার্ধে 6 মিনিটের ব্যবধানে হয় 3 গোল। সেখানে হ্যাট্রিক পূর্ণ করেন তরেস আর হারের ব্যবধান কমান উইলক। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের জন্য 24 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন 2 তারকা নেইমার ও দানি আলভেস। করোনা স্থগিত দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই আবারও মাঠে ফিরছে। আগামী 4 জুন ইকুয়েডরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ব্রাজিল। 4 দিন পর প্যারাগুয়ের মাঠে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই 2 ম্যাচের জন্য 24 সদস্যের দল ঘোষণা করে ব্রাজিল। নেইমার ও অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস ছাড়াও স্কোয়াডে ফিরেছেন 2 মিডফিল্ডার ফ্রেড ও লুকাস পাকুয়েতা। অফ ফর্মে থাকায় সুযোগ পাননি মার্সেলো। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে প্রথম 4 ম্যাচের সবকটিতেই জিতে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। 3 জয় ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 2-এ আর্জেন্টিনা। জাতীয় দলে ফিরতে একটা মাস অনেক গুরুত্বপূর্ণ মোহাম্মদ আশরাফুলের জন্য। করোনা প্রায় 1.5 বছর কেড়ে নিয়েছে। এরপরেও হাল ছাড়ছেন না দেশের প্রথম সুপারস্টার। আরও 3 থেকে 4 বছর চেষ্টা করে যাবেন লাল সবুজ জার্সিতে ফিরতে। সামনের ঘরোয়া আসরগুলোতে ভালো করে আসতে চান নজরে। ঢাকা শহরে শান্তির নিঃশ্বাস নেয়ার জায়গা কম। সেজন্য মোহাম্মদ আশরাফুল বাড়ির ছাদেই বানিয়ে ফেলেছেন ছোট্ট বাগান, যেখানে আছে নানা ফুল ও ফলের গাছ। ঘরোয়া ক্রিকেট না থাকায় ছেলে মেয়েকে নিয়ে এখানেই বেশিরভাগ সময় কাটান টাইগার প্রথম সুপারস্টার। সামনের জুলাইয়ে পা দেবেন 38-এ। করোনাতে সময় পেরিয়ে গেলেও স্বপ্ন ধূসর হয়নি। জাতীয় দলে খেলার ইচ্ছা এখনো প্রবল। যে আরো 3-4 বছর ডেফিনেটলি আমি ট্রাই করব। ইন্টারন্যাশনাল না খেলতে পারলে আমি ডোমেস্টিক খেলার চেষ্টা করব। তো আমি বিশ্বাস করি যে আসলে
ডোমেস্টিকে যদি আমি ভালো করতে পারি ডেফিনেটলি আমার একটা সুযোগ থাকবে, যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে, ইন্টারন্যাশনাল খেলার একটা এক্সপিরিয়েন্স আছে। সেই কারণে আমি মনে করি যে আমার একটা প্লাস পয়েন্ট আছে যদি আমি ডোমেস্টিকে আমার বেস্টটা দিতে পারি। টার্গেট ছিল টেস্ট ফরম্যাট দিয়ে ফেরার, পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। ফিটনেস নিয়ে হয়েছেন সিরিয়াস। ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে ভালো করতে চান, যেন নজরে আসতে পারেন। স্বপ্ন ছাড়া তো আসলে জীবনে এগোনো যায় না, তো স্বপ্ন তো থাকতেই হবে। তো সেই জন্যই স্বপ্ন এখনো দেখি এবং সেটার জন্য জাস্ট ওয়েট করছি যে আসলে আমাদের খেলার প্রয়োজন। এখন ঢাকা প্রিমিয়ার লিগ T20 ফরম্যাট হবে, সেখানে খেলবো, চেষ্টা করব ভালো করার জন্য শেখ জামেলের হয়ে। তারপর যদি ন্যাশনাল লিগ শুরু হয় আবার সেপ্টেম্বর অক্টোবরে, তখন চেষ্টা করব সেখানে বড় বড় ইনিংস খেলে যেন বিবেচনায় আসতে পারি। ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়ার আগে দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন 2013 সালে। জীবনের সবচেয়ে বড় আক্ষেপটা মেটাতে একবারের জন্য হলেও গায়ে চড়াতে চান লাল সবুজ জার্সি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিএনসিসি হাসপাতালের 2 করোনা রোগের ভারতীয় ধরন কিনা তা নিশ্চিত হয়নি জিনোম সিকোয়েন্স। তবলিগ জামাতে দ্বন্দ্বের সুযোগে ভাটারার মইনুল মাদ্রাসা দখল করেছে হেফাজত, নেতৃত্বে মামুনুল কাশেমি। এবারের বর্ষাতেও জলাবদ্ধতায় নাকাল হবে রাজধানীবাসী, এখনই সমাধান সম্ভব নয় বলছে 2 নগর কর্তৃপক্ষ। এবছর করোনা মহামারী আরো ভয়াবহ হতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। একদিনে 12,500 মৃত্যু। গাজার পর এবার পশ্চিম তীরেও হামলা চালালো ইসরায়েল, আরো 11 জন ফিলিস্তিনের মৃত্যু, আহত কয়েকশো। এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।